সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি টিকলুদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন স্কুল একাডেমি ক্লাসে আজকে স্পেশাল একটি এপিসোডে। এই এপিসোডে আমি দেখানোর চেষ্টা করব সহজে কিভাবে অ্যাক্রিলিক পেইন্টিং করতে হয় এবং অ্যাক্রিলিক পেইন্টিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপটি রয়েছে সেটি হলো ক্যানভাস প্রিপারেশন এবং কিভাবে সহজে ক্যানভাস প্রিপারেশন করতে হয় সেই বিষয়ে আমি খুঁটিনাটি জানানোর চেষ্টা করব। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের সম্পূর্ণ ভিডিওটি। এখন আমি অ্যাক্রিলিক পেইন্টিং শুরু করার জন্য প্রথমে আমি ক্যানভাসটিকে প্রস্তুত করে নেব। প্রস্তুত করার জন্য প্রথমে গেসো বা প্রিপারেশন ব্যবহার করব। প্রিপারেশনের জন্য আমি মূলত অ্যাক্রিলিক প্লাস্টিক এমলশন মুনস্টার ব্র্যান্ডের এটি ব্যবহার করছি। সাথে আমার লাগবে ফেভিকল গ্লু অ্যান্ড আপনারা চাইলে হচ্ছে অ্যাক্রিলিক হোয়াইট যে কালারটি আছে অ্যাক্রিলিকের হোয়াইট কালারটিও ব্যবহার করতে পারেন। প্রথমত আমি একটি পাত্রে কিছুটা প্লাস্টিক পেইন্ট নিয়ে নিচ্ছি। প্রথমত আমি একটু প্লাস্টিক পেইন্ট নিয়ে নিলাম, সাথে আমি পরিমাণ মতো পানি মিশ্রণ করছি এবং এখানে আমি ব্যবহার করব এখন আমার যে ফেভিকল অ্যাডিসিভটি রয়েছে সেটি আমি সামান্য পরিমাণ ব্যবহার করলাম, আপনারা পরিমাণ মতো ব্যবহার করে নেবেন। এই অ্যাডিসিভটি ব্যবহারের ফলে যেটি হবে সেটি হচ্ছে আমার ক্যানভাসের স্মুথনেসটা অনেকটাই বেড়ে যাবে। সাথে চাইলে আপনি স্মুথনেস বাড়ানোর জন্য বা ক্যানভাসটিকে অনেক বেশি শাইনি দেখানোর জন্য বা পরবর্তীতে যখন আমি ক্যানভাসে অ্যাক্রিলিক পেইন্ট করব তখন যাতে স্মুথলি আমি কালার করতে পারি সেটির জন্য চাইলে আপনারা অ্যাক্রিলিকের হোয়াইট কালারটাও সাথে ব্যবহার করতে পারেন। এখন আমি আমার প্লাস্টিক পেইন্ট এবং ফেভিকলের যে গ্লুটি এবং সাথে হচ্ছে পানি, প্রথমত এই তিনটি মিডিয়াকে আমি ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি এবং অনেকটাই পাতলা প্রিপারেশনের জন্য গেসো তৈরি করলাম। এখন চেষ্টা করবো আমি আপনাদের দেখানোর জন্য কিভাবে সেটি ক্যানভাসে অ্যাপ্লাই করতে হয়। তো আমি সাথে একটি ক্যানভাস নিয়ে নিচ্ছি। ক্যানভাসের ইম্পর্টেন্ট একটি বিষয় একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে বেশ কিছু টেক্সচার ফেব্রিক্সটি রয়েছে। এই ফেব্রিক্সের টেক্সচারটা এখন মনে রাখতে হবে আমি যাতে যখন গেসো বা প্রিপারেশন ব্যবহার করব এই ক্যানভাসের উপর কোনোভাবেই যাতে এই ফেব্রিক্সের টেক্সচারটি ভ্যানিশ হয়ে না যায় বা নষ্ট হয়ে না যায়। তো আমি চেষ্টা করব আপনাদেরকে একবার সহজভাবে সেই সমাধানটি বা প্রিপারেশনের যে বিষয়টি সেটি একটু ভালোভাবে দেখানো। আমার মিশ্রিত যে হোয়াইট কালার প্রিপারেশনটি আমি তৈরি করেছি, গেসোটি তৈরি করছি, সেটি এখন আমি আমার ক্যানভাসে ব্যবহার করব। আমি প্রথমেই বলেছিলাম আমি বেশ পাতলা করে এই গেসো বা প্রিপারেশনের কালারটি তৈরি করেছি যাতে আমি মোটা কোনো আস্তরণ ইউজ করব না, যার ফলে আমার ফেব্রিক্সের যে টেক্সচারটি আছে সেটি নষ্ট হয়ে যায়। আমি পাতলা লেয়ার অ্যাপ্লাই করছি আপনাদের দেখানোর সুবিধার জন্য। যেহেতু পানি ব্যবহার করেছিলাম আমি, দেখুন আমি কোনোভাবেই আমার ক্যানভাসের যে টেক্সচারটি আছে ফেব্রিক্সের টেক্সচারটি আছে সেটি নষ্ট করছি না। আমি পাতলা লেয়ার এখানে ব্যবহার করছি এবং খুব স্মুথলি দেখুন। এবার আপনারা একটা জিনিস ট্রাই করবেন, সেটা হচ্ছে আমি আলোর বিপরীতে আমার ক্যানভাসটিকে ধরে দেখার চেষ্টা করছি যে কতটুকু কোন জায়গায় ভালোভাবে আমার প্রিপারেশনটা অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, আপনারাও চেষ্টা করবেন আলোর এগেনস্টে এটাকে মুভ করে দেখার। আশা করি আপনারা আমার ক্যামেরাতে এটি দেখতে পাচ্ছেন। এরপর আমি ঠিক একই পদ্ধতিতে আমি যে পদ্ধতিটি বলেছি সেম পদ্ধতিতে বেশ পাতলা করে আমি লেয়ার অ্যাপ্লাই করছি এখানে পাতলা করে। চেষ্টা করবেন সম্পূর্ণ ক্যানভাসটিকে সাইড থেকে গেসো দিয়ে ঢেকে দেওয়ার। আমরা মূলত এই প্রিপারেশন বা গেসো কেন ব্যবহার করি ক্যানভাসের ক্ষেত্রে আমি করতে করতে আপনাদের সাথে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করছি। আমরা মূলত এই ক্যানভাস প্রিপারেশনটা ব্যবহার করি যাতে আমার ছবি দীর্ঘস্থায়ী হয়। দ্বিতীয়ত আমি যখন এই ক্যানভাসের উপর ছবি আঁকবো ছবিটা যাতে স্মুথলি আমার কালারগুলো বসে যায় সে বিষয়টির জন্যই আমরা মূলত এই প্রিপারেশনটি ব্যবহার করি। তাহলে এই প্রিপারেশন দেওয়ার ফলে আসলে কি হচ্ছে ক্যানভাসের সাথে, যেটি হচ্ছে ক্যানভাসের দুইটি পোর্শন, এখানে একটি হচ্ছে ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড। দুটির মাঝখানে রয়েছে হচ্ছে এই ক্যানভাস কাপড়টি। এই কাঠের ফ্রেমের এই ক্যানভাসের এক পাশে যখন আমি গেসো ব্যবহার করলাম তখন আসলে হচ্ছে কি আমার এই যে ক্যানভাসের যে ছিদ্রগুলো আছে কাপড়ের, এই ছিদ্রগুলো অফ হয়ে যাচ্ছে। এর ফলে আমার বাতাস চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হবে। এর ফলে আমার ক্যানভাসের দীর্ঘস্থায়িত্ব বাড়বে, ফাঙ্গাস আক্রমণের সম্ভাবনা কমে যাবে। এখন আমি অনলাইনে কিংবা
স্টুডেন্টদের শেখাতে গিয়ে অনেক সময় একটা জিনিস খুব ফেস করছি যে আমরা ক্যানভাস প্রিপারেশন ম্যাক্সিমাম সময় হচ্ছে সামনের পোর্শনে করি, দেন এনাফ। অনেকে আছে দেখা যাচ্ছে মোটা লেয়ার, একটা লেয়ার অ্যাপ্লাই করছি, দেন ক্যানভাস প্রিপারেশন হয়ে গেছে, পরে আমি পেন্টিংয়ে চলে যাই। বিষয়টা কিন্তু মোটেও ততটা সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমার অনেক দিনের পরিশ্রম, সাধনা এবং অনেক পরিশ্রমের একটি কাজ আমি ক্যানভাসে করবো। হয়তো অনেক ভালো মাস্টার কোনো পেন্টিং হয়তো ক্যানভাসেই জন্ম হতে পারে। সো সহজভাবে এই প্রিপারেশনটিকে নেওয়ার সুযোগ নেই, যার ফলে আমি প্রিপারেশনের জন্য প্রথমে যে কাজটা করব, একটি লেয়ার অ্যাপ্লাই করলাম, পাতলা করে একটি লেয়ার অ্যাপ্লাই করলাম। এবার আলোর বিপরীতে ভালোভাবে দেখে নিন সমানভাবে চারিদিকে লেগেছে কিনা। এখন যে কাজটা আমরা করব, এখন এটাকে আমরা শুকানোর ব্যবস্থা করব। এখন শুকাবো কিভাবে, সেটা হচ্ছে আমি সানলাইটে কোনোভাবে এটাকে রাখবো না, বা হেয়ার ড্রায়ার বা এরকম খুব সহজে শুকিয়ে ফেলার কোনো প্রক্রিয়াতে আমি এটাকে যাব না। আমি ন্যাচারাল যে আমার এনভায়রনমেন্ট আছে, আমার ঘরের যে স্বাভাবিক তাপমাত্রা বা ফ্যানের বাতাস, সেটিতে আমি রেখে দিব। তাহলে প্রথম লেয়ারটি আমার স্বাভাবিকভাবে শুকিয়ে আসবে। এখন কথা হচ্ছে, তাহলে আমার ক্যানভাস প্রিপারেশনে কি শুধু সামনে ব্যবহার করলে হবে, না অন্য কোনো বিষয় আছে? হ্যাঁ, অন্য কোনো বিষয় অবশ্যই আছে। আমার পার্সোনালি আমি খুব বেশি কোথাও কাউকে করতে দেখছি না এটা, এই জন্য মূলত আজকে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি যে ক্যানভাসের পিছনে যে অংশটি আছে, এই বিষয়টি আমরা একদম উপেক্ষিত আমাদের কাছে। হ্যাঁ, যার ফলে আমি চাই ক্যানভাস প্রিপারেশন ক্ষেত্রে পিছনের দিকটিতেও আমি সমানভাবে নজর দিব। কারণ যখন আমার এই পেন্টিংটি হ্যাঙ্গিং করা হয়, তখন দেখা যায় ওয়ালে হচ্ছে অনেক ড্যাম্প থাকে, ময়েশ্চার থাকে, যার ফলে হচ্ছে আমার ক্যানভাসের এই কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া আমার ক্যানভাসের লংজারভিটি বা স্থায়িত্বের বিষয়টাও কিন্তু অনেক সময় দেখা যায় কি আস্তে আস্তে ক্যানভাস পিছন থেকে নষ্ট হওয়া শুরু হয়ে যায় বা ফাঙ্গাস চলে আসছে, অথবা অনেক সময় ক্যানভাসে যে কাঠ ব্যবহার করা হয়েছে তখন এই কাঠের মধ্যে ঘুণ পোকার আক্রমণ হতে পারে। এই ঘুণ পোকার আক্রমণটাও খুব সহজে তখন এই কাপড়টাকে নষ্ট করে দিতে পারে। এই জন্য আমি চেষ্টা করি ক্যানভাসকে বোথ সাইড প্রিপেয়ার করে নেওয়ার জন্য, দুই দিক থেকে আমি এটাকে প্রস্তুত করে নিতে চাই যে ছবি আঁকার জন্য। এর ফলে হয় কি, আমার সামনের অংশ এবং পিছনের অংশের যে ছিদ্রগুলো আছে, অর্থাৎ দেখেন আপনারা একটু লক্ষ্য করেন, আমি যখন সামনের অংশে প্রিপারেশন দিচ্ছিলাম বা জেসো ব্যবহার করছিলাম, এই ছিদ্র দিয়ে, কাপড়ের ছিদ্র দিয়ে কিন্তু পিছনে বেশ কিছু কালার চলে আসছে। তার অর্থ হচ্ছে এখানে বেশ কিছু জায়গায় আসেনি, অর্থাৎ আমার পিছনের অনেকগুলো ছিদ্রে কিন্তু এখনো বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। আমি চাইবো এই পর্যাপ্ত জায়গাগুলো আমি সিল করে দিতে। সিল করতে হলে আমার অবশ্যই এই প্রিপারেশনটি পিছনে ব্যবহার করতে হবে। ঠিক একই পদ্ধতিতে আমি প্রথমে ক্যানভাসে সেই জেসো লাগাচ্ছি বা আমার যে হোয়াইট প্রিপারেশনটি আছে সেটি লাগাচ্ছি। একইভাবে এক সাইড থেকে আমি একটু ধীরে ধীরে করব, তবে পাতলা। আমি শুরু থেকে বারবার বলছি, এই লেয়ারগুলো অবশ্যই পাতলাভাবে অ্যাপ্লাই করতে হবে, কোনোভাবে মোটা রঙের আস্তরণ দেয়া যাবে না। হ্যাঁ, আমি কেন এতটা এই প্রিপারেশন নিয়ে এত বেশি কথা বলছি, কারণ হচ্ছে আমরা যারা মূলত অ্যাক্রিলিক পেন্টিং করি, আমাদের ক্ষেত্রে হয়তো খুব বেশি সমস্যা ক্রিয়েট হয় না এই ধরনের প্রিপারেশন না দিলেও বা জেসো ভালো মতো না দিলেও খুব বেশি সমস্যা হয় না। আমরা অ্যাক্রিলিক পেন্টিং খুব সহজে কাজ করে ফেলতে পারি। কিন্তু যারা যে আর্টিস্টরা আছি, আমরা যারা অয়েলে কাজ করি, অয়েল পেইন্টে কাজ করি, অয়েল পেইন্টের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রিপারেশন। আমাদের এখানে ওয়েদারটা এমন, বিভিন্ন রকম ওয়েদার, হ্যাঁ, কোনো সময় ঠান্ডা তো কোনো সময় প্রচণ্ড গরম পড়ছে, যার জন্য ক্যানভাসকেও আমার এই ওয়েদারের উপযোগী করে তুলতে হলে আমার ক্যানভাস প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক মাস্টার পেন্টিং দেখতে পাবো যে শত শত বছর ধরে এখনো সেই ক্যানভাসে একই কালার, একই স্থায়িত্ব নিয়ে টিকে আছে। কিভাবে সম্ভব? এই যে প্রথমত তারা ক্যানভাস প্রিপারেশনটার উপর প্রচুর পরিমাণে স্টাডি করতো এবং গুরুত্ব দিত, আমরা যেটা উপেক্ষিত করে রেখেছি। সো সেটা করা যাবে না। আমরা ক্যানভাস প্রিপারেশনটার উপর মনোযোগ দিব এবং চেষ্টা করব হচ্ছে ক্যানভাস প্রিপারেশনটা যথাযথভাবে করার। অলমোস্ট আমার প্রথম লেয়ার করা হয়ে গেছে। আপনারা সাইডেও সেমভাবে হচ্ছে ক্যানভাসে জেসো লাগিয়ে নেবেন। আমার অলমোস্ট একটা লেয়ার শেষ। সেমভাবে আমি চেষ্টা করব সেমভাবে আমার এই সম্পূর্ণ ক্যানভাসটিতে আরও 2 থেকে 3টে লেয়ার ব্যবহার করার। তবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটি লেয়ারের মাঝখানে আমি 2 ঘন্টা বা 2 থেকে 3 ঘন্টা সময় দিই,
এবং পর্যাপ্ত সময় পাই আমার ক্যানভাসটা শুকানো। তবে সতর্কতাগুলো একটু বলে দিচ্ছি। ক্যানভাস প্রিপারেশন দেওয়ার পর কোনোভাবেই আপনি এটিকে রোদে কিংবা হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে যাবেন না। এর ফলে আপনার ক্যানভাস বেঁকে যেতে পারে, যেটা মোটেও একটা সুন্দর পেন্টিং এর জন্য ভালো কোনো কিছু নয়। আপনারা আমার এই পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাদের ক্যানভাসকে প্রিপারেশন দিয়ে নেবেন। সেমভাবে সামনেও হচ্ছে 2 থেকে 3টি লেয়ার এবং ঠিক পিছনেও একইভাবে 2 থেকে 3টি লেয়ার ব্যবহার করবেন। এর ফলে আপনার ক্যানভাসটি যথাযথভাবে রেডি হয়ে যাবে পেন্টিং এর জন্য। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা মূল পেন্টিং এ চলে যাচ্ছি। মূল পেন্টিং এ যাওয়ার আগে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আপনার ক্যানভাসটিকে, আবার বলছি, রুমের স্বাভাবিক তাপমাত্রায় কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা বা একদিন আপনি স্বাভাবিক তাপমাত্রায় একটি ঘরে রেখে দিবেন এবং এটি ন্যাচারালি হচ্ছে স্বাভাবিকভাবে শুকিয়ে যাবে এবং বেশ টান টান। আপনি যখন ক্যানভাস রেডি করা কোনো ক্যানভাস হাতে নিয়ে তার মধ্যে টোকা দিবেন, তখন এর সাউন্ড শুনেই আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যানভাসটা রেডি কিনা। আমি আমার রেডি করা একটা ক্যানভাস আপনাকে দেখানোর চেষ্টা করছি। আমার হাতে একটি রেডি করা ক্যানভাস ইতিমধ্যে আছে, যেটিতে আমি জেসো ব্যবহার করেছি। আপনারা যদি এটা বেশ আপনারা কাছ থেকে যদি দেখেন আমি কোনোভাবেই এই ফেব্রিক্সের টেক্সচারটিকে নষ্ট হতে দিইনি। আমি চেষ্টা করছি সম্পূর্ণ ক্যানভাসে ফেব্রিক্সের যে টেক্সচারটি রয়েছে সেটি রেখে দেওয়ার। এর ফলে আপনার পেন্টিংটি যে ক্যানভাসে করেছেন যে রিয়েল ফিলটা পাওয়া যায় সেটি পাবেন। এই ক্যানভাসের হাতে নিয়ে যদি টোকা দেন তখন বুঝতে পারবেন যে এই সাউন্ড থেকে বুঝতে পারবেন যে আপনার ক্যানভাসটি রেডি আছে এবং বেশ টান টান হয়ে আছে। তখনই আপনি এটিকে ছবি আঁকার জন্য নির্বাচন করবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।